অ্যালিস নামের একটি মেয়ে কিছু না করে সারাদিন হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল। উত্তাপ তাকে ঘুমিয়ে তুলেছিল। হঠাৎ সে লক্ষ্য করল হোয়াইট র্যাবিট, যিনি কোথাও কোথাও তাড়াহুড়ো করেছিলেন। মেয়েটির কাছে অদ্ভুত লাগছিল যে সে নিজের সাথে কথা বলছে এবং তার ঘড়ির দিকে তাকিয়ে রইল। কৌতূহল নিয়ে জ্বলতে থাকা অ্যালিস খরগোশের পিছনে ছুটে গেল এবং বিনা দ্বিধায় তার পিছনে গর্তে ঝাঁপিয়ে পড়ল। এর ভিতরে একটি গভীর কূপ ছিল, যার দেয়ালগুলি বুককেসগুলির সাথে সজ্জিত ছিল। অ্যালিস খুব ধীরে ধীরে পড়েছিল এবং সবকিছু সঠিকভাবে দেখতে সক্ষম হন। একবার কূপের নিচে মেয়েটি 3 পা সহ একটি কাচের টেবিলটি লক্ষ্য করল। এটির উপর একটি ছোট সোনার কি এবং এক ধরনের বোতল রাখা। অ্যালিস কিটি দিয়ে দরজাটি খোলার চেষ্টা করেছিল, তবে এটি খুব ছোট ছিল। চারপাশে তাকিয়ে সে একটা ছোট্ট দরজা দেখতে পেল। এটি খুলতে এবং নিজেকে একটি দুর্দান্ত উদ্যানের সন্ধানের জন্য অ্যালিসকে টেবিলের একটি বোতল থেকে পান করতে হয়েছিল। কয়েক চুমুক গ্রহণের পরে এটি আকারে কমতে শুরু করে। মেয়েটি এত তাড়াতাড়ি সংকুচিত হয়ে গেল যে টেবিলে থেকে চাবিটি নেওয়ার সময় তার হাতে নেই। তারপরে সে মেঝেতে একটি ম্যাজিক পাই দেখল। অ্যালিস একটি কামড় নেওয়ার সাথে সাথেই তিনি দ্রুত উপরের দিকে বাড়তে শুরু করলেন। মেয়েটি এত বড় হয়ে গিয়েছিল যে সে লালিত দরজা দিয়ে আর যেতে পারছে না। অ্যালিস এত কাঁদতে লাগলো যে খুব শীঘ্রই তার কাছে একটি বিশাল কোট ফোটে। এই মুহূর্তে তিনি হোয়াইট খরগোশটি লক্ষ্য করলেন। মেয়েটি তাকে ডেকেছিল, কিন্তু সে তাড়াহুড়া করেছিল এবং ভয় তার গ্লোভস এবং পাখা ফেলে দেয়। অ্যালিস তাদের তুলে নিল এবং কিভাবে সে সংকুচিত হতে শুরু করেছে নোটিসের কারণ ছিল একটি জাদু ফ্যান। অ্যালিস তার নিজের কান্নার পুকুরে পড়ে গেল। যখন তাকে উপকূলে নিক্ষেপ করা হয়েছিল, তখন মেয়েটি আবার খরগোশের দিকে লক্ষ্য করেছিল। তিনি এলিসকে তার কাজের মেয়েটির সাথে বিভ্রান্ত করেছিলেন এবং নতুন গ্লোভস এবং একটি ফ্যানের জন্য অবিলম্বে বাড়ি যাওয়ার নির্দেশ দেন। অর্ডার আদেশটি সম্পাদন করতে দৌড়ে গেল মেয়েটি। খরগোশের বাড়িতে সে কৌতূহল প্রতিহত করতে পারেনি এবং বোতল থেকে কিছু তরল পান করেছিলেন। এর ফলে অ্যালিস বিশাল আকারে বেড়ে যায় এবং দ্রুত পুরো বাড়িটি পূর্ণ করে তোলে। তিনি কেবল পাইগুলির জন্য ধন্যবাদ সংকুচিত করতে সক্ষম হন। আগের দিকগুলি ফিরে পেয়ে মেয়েটি পালিয়ে গেল। শীঘ্রই তিনি একটি বিশাল মাশরুম দেখতে পেলেন, যার উপরে একটি বিশাল নীল রঙের শুকনো বসে আছে। অ্যালিস তার কাছে তার উচ্চতায় ক্রমাগত পরিবর্তনগুলি নিয়ে অভিযোগ করেছিলেন। শুঁয়োপোকা মেয়েটিকে এক টুকরো মাশরুম খেতে পরামর্শ দিয়েছিল। অ্যালিস একটি ছোট কামড় খেয়েছে এবং শেষ পর্যন্ত তার স্বাভাবিক উচ্চতায় ফিরে আসে এবং সে এগিয়ে গেল। হঠাৎ অ্যালিস একটা বাড়ি দেখতে পেল। ভিতরে উকে মেয়েটি রান্নাঘরে ছিল, যেখানে সে দুচেসকে কাঁদতে 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 বাচ্চা শিশুটিকে দেখল। এক বিশাল বিড়ালটি মেঝেতে বসে কান থেকে কানে হাসছিল। ডাচেস এলিসকে বুঝিয়ে দিয়েছিল যে সে হাসছে কারণ এটি চেশির বিড়াল ছিল। হঠাৎ বিড়ালটি অদৃশ্য হয়ে গেল এবং শিশুটি কান্নায় কেটে গেল। ডাচেস শিশুটিকে অ্যালিসের হাতে দিয়েছিল এবং সে নিজে রানীর কাছে দিয়েছিল। মেয়েটি অবাক হয়ে জানতে পেরেছিল যে সে একটি শিশুকে ধরেছে না, তবে একটি সত্যিকার ছোট্ট শূকর। বিড়ালটি পুনরায় উপস্থিত হয়ে এলিসকে মার্চ হেয়ার সন্ধানের পরামর্শ দিয়েছিল এবং তারপরে সে অদৃশ্য হয়ে গেল এবং কেবল তার হাসি বাতাসে রইল। মেয়েটি রাস্তায় ধাক্কা মারল। শীঘ্রই তিনি মার্চ হেয়ার বাড়িটি দেখতে পেলেন। চা পার্টি শুরু করার ঠিক সময়ে অ্যালিস এসেছিল। টেবিলটি বিশাল ছিল, তবে কেবল মার্চ হেয়ারে ম্যাড হ্যাটার এবং সোনার মাউস এতে বসেছিল। তারা কাউকে টেবিলে বসতে দেয়নি এবং বলেছিল যে কোনো জায়গা নেই। অ্যালিস শিখেছিল যে সময় হত্যার শাস্তি হিসাবে তারা ধারাবাহিকভাবে চা পান করতে বাধ্য হয়েছিল। আর এবং হ্যাটার প্রতিটি সম্ভাব্য উপায়ে মেয়েটিকে ঠাট্টা বিদ্রূপ করেছে এবং তাকে উপহাস করেছে। এই রকম অভদ্রতা সহ্য করতে না পেরে সে চুপচাপ উঠে উঠে চলে গেল। শীঘ্রই অ্যালিস নিজেকে একটি দুর্দান্ত বাগানে আবিষ্কার করলেন। তিনি উদ্যানগুলিতে খেয়াল করলেন যারা কার্ড খেলেন তারা সাদা গোলাপ লাল লাল। মেয়েটি এতে খুব অবাক হয়েছিল। তিনি শিখেছিলেন যে তাদের রানী লাল গোলাপ পছন্দ করে এবং কেবল সাদা রঙের বেড়ে ওঠে। সামান্যতম অপরাধের জন্য রানী তার দাসদের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। উদ্যানপালকরা বলেছিলেন যে সে এখন যে চাকরটি কুকিগুলি চুরি করেছে সে বিচার করছে। অ্যালিস খুব আগ্রহী ছিলেন এবং তিনি আদালতে যান। সেখানে সে মার্চ হেয়ার এবং ম্যাড হ্যাটার সাক্ষ্য দিচ্ছিল। যখন তারা শেষ করল, রানী হঠাৎ অ্যালিসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনলো। মেয়েটি জবাব দিল যে সে কিছুই জানে না এবং চাকরকে ছেড়ে দেওয়ার আদেশ দিল। রানী রেগে গিয়ে মেয়েটিকে ধরার নির্দেশ দিলেন। এই মুহূর্তে অ্যালিস অনুভব করেছিল যে সে আবার বাড়তে শুরু করেছে। মেয়েটি বুঝতে পেরেছিল যে এগুলি কেবল কার্ড এবং সেগুলি সে ভয় পায় না এবং ঠিক সেই মুহূর্তেই জাদুটি অদৃশ্য হয়ে গেল। অ্যালিস একটি ক্লিয়ারিং এ জেগেছিলেন যেখানে তিনি প্রথম হোয়াইট খরগোশ দেখেছিলেন। চারপাশে একটি পরিচিত ল্যান্ডস্কেপ ছিল, পরিচিত শব্দ শোনা গেল, তাই এটি কেবল একটি স্বপ্ন ছিল, চিন্তা করেছিলেন অ্যালিস।
লেমুয়েল গুলিভার জন্মগ্রহণ করেছিলেন এক দরিদ্র ইংরেজ ভূমির মালিকের পরিবারে। ছেলেটি ছিল 5 ছেলের মধ্যে তৃতীয়। 14 বছর বয়সে তিনি লন্ডনের এক বিখ্যাত ডাক্তারের কাছে শিক্ষানবিশ হয়েছিলেন এবং তারপরে একটি জাহাজের সার্জন হিসাবে চাকরি পান। 6 বছর ধরে গুলিভার বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, স্থানীয়দের রীতিনীতি এবং রীতিনীতি পর্যবেক্ষণ করেছেন এবং এমনকি তাদের ভাষাও অধ্যয়ন করেছেন। এবং তাই গুলিভার অ্যান্টেলোপ জাহাজের আরেকটি যাত্রা শুরু করে। তবে জাহাজটি ভয়াবহ ঝড়ের কবলে পড়ে অর্ধেক পেরিয়ে যাওয়ারও সময় পেল না। ঝড়টি পাথরের বিপরীতে জাহাজটিকে আঘাত করেছিল এবং নাবিকরা ভয়াবহতায় ওভারবোর্ডে ঝাঁপিয়ে পড়েছিল এবং কেবল গুলিভার নৌকায় উঠতে পেরেছিলেন। তিনি কয়েক ঘন্টার জন্য ওয়েবসেওয়ে বহন করতেন এবং শীঘ্রই একটি অলৌকিক কাজ করে নৌকোটি ধীরে ধীরে ধুয়ে গেল। তবে গুলিভার ঝড়ের ফলে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে মাটিতে পা দেবার সাথে সাথেই তিনি তৎক্ষণাৎ পাশের লনটিতে ঘুমিয়ে পড়লেন। প্রথম সূর্যের রশ্মি গুলিভারকে জাগিয়ে তোলে। তিনি উঠার চেষ্টা করেছিলেন কিন্তু বুঝতে পেরেছিলেন যে তিনি নড়াচড়া করতে পারবেন না। তার বাহু, পা এবং এমনকি চুল ছোট ছোট দড়ির জাল দিয়ে মাটিতে বাঁধা ছিল। হঠাৎ কোনো জিনিস গুলিভারের বুকে সুরসুর করে। সে মাথা উঁচু করে দেখল একটি ছোট্ট মানুষকে আঙুলের আকার। এটি ছিল লিলিপুটিয়ানদের রাজা। তিনি আদেশ দিয়েছিলেন এবং তারপরে সূর্যের মতো হাজার হাজার ছোট ছোট তীর গুলিভারের শরীরে ছুরিকাঘাত করতে শুরু করে। বন্দী তাৎক্ষণিকভাবে বুঝতে পারল যে জমা দেওয়ার চেয়ে ভালো। তিনি লক্ষণ দিয়ে দেখিয়েছিলেন যে তিনি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিলেন। তারপরে রাজার আদেশে তার কাছে খাবার আনা হয়েছিল। শতাধিক আদিবাসী সিঁড়ি বেয়ে গুলিভারের মুখে উঠে তার গায়ে ফল, রুটি এবং মাংসের ঝুড়ি এলে দিয়েছিলেন। গুলিভার যখন সমস্ত কিছু খেয়েছিল তখন তাকে বিশেষভাবে তৈরি প্ল্যাটফর্মে রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছিল। বন্দীকে একটি বিশাল মন্দিরে স্থাপন করা হয়েছিল। তার বাম পাতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এটি সমগ্র দেশের বৃহত্তম কক্ষ ছিল, তবে এটির মধ্যেও দৈত্যটিকে সমস্ত চারকে হাঁটতে হয়েছিল। লিলিপুটিয়ানদের একটি সভায় রাজা গুলিভারকে 6 শতাধিক কর্মচারী দেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন। তারা বন্দির জন্য একটি মামলা এবং এমনকি ক্ষুদ্র গদি থেকে একটি বিছানা সেলাই। এবং সময়ের সাথে সাথে রাজা নিশ্চিত হয়েছিলেন যে দৈত্যটি দয়ালু, তাই সে তাকে মুক্তি দিয়েছে। গুলিভার দেশজুড়ে প্রচুর ভ্রমণ করেছিলেন, লিলিপুথিয়ানদের রীতিনীতি এবং ভাষা অধ্যয়ন করেছিলেন এবং এমনকি তাদের ছুটি এবং প্যারেডে অংশ নিয়েছিলেন। একবার রাজার সাথে কথা বলার সময় গুলিভার জানতে পারলেন যে লিলিপুটিয়া পার্শ্ববর্তী দ্বীপে অবস্থিত ব্লিফাস্কু সাম্রাজ্যের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। এই বিতর্কের কারণ ছিল লিলিপুটিয়ানরা কিভাবে ডিমগুলি সঠিকভাবে ভেঙে দিতে পারে সে সম্পর্কে ব্লিফুস্কানদের সাথে একমত হতে পারেননি। লিলিপুটিয়ানরা এগুলিকে তীক্ষ্ণ প্রান্ত থেকে এবং ব্লিফুস্কানদের ভোতা থেকে বিভক্ত করে এবং এখন গুজব লিলিপুতের রাজার কাছে পৌঁছেছিল যে শত্রু একটি বহর প্রস্তুত করেছে এবং আক্রমণ করতে চলেছে। তখন সম্রাট গুলিভারের কাছে সাহায্য চেয়েছিলেন এবং তিনি স্বেচ্ছায় রাজি হয়েছিলেন। এবং তাই রাতের আড়ালে গুলিভার দীর্ঘ দড়ি নিয়ে শত্রু জাহাজে সাঁতার কাটল। তিনি প্রতিটি জাহাজের সাথে একটি দড়ি বেঁধে এনে টেনে নিয়েছিলেন লিলিপুট উপকূলে। রক্ষীবাহিনী, যারা জাহাজে একমাত্র ছিল, তারা সাগরে ঝাঁপিয়ে পড়ে দৈত্য থেকে দূরে সাঁতার কাটতে শুরু করে। তাই গুলিভার প্রতিপক্ষদের পুরোপুরি নিরস্ত্র করে এবং এর জন্য রাজ্যে সর্বাধিক সম্মানজনক উপাধি পেয়েছে। এই জন্য দরবাররা গুলিভারকে অপছন্দ করত। তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র বুনতে শুরু করেছিল এবং শীঘ্রই রাজা নিজেই দৈত্যকে উচ্চ বিশ্বাসঘাতকতার জন্য অভিযুক্ত করেছিলেন। গুজব ছড়িয়ে পড়েছিল পুরো রাজ্যে এবং গুলিভার জানতে পেরেছিল যে প্রাইভেট কাউন্সিলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অতএব সেদিনই রাতেই গুলিভার উপকূলে যাত্রা করল, যেখানে তিনি তার ভাঙা নৌকো রেখে গেলেন। তাড়াহুড়ো করে নৌকাটি মেরামত করে বিশাল লোকটি তাড়াহুড়ো করে লিলিপুটিয়ানদের দেশ ছেড়ে চলে গেল এবং তার সাথে 6টি ছোট জীবন্ত গাভী, 2টি ষাঁড় এবং একই রকম ভেড়া নিয়ে গেল। দীর্ঘকাল ধরে গুলিভার সমুদ্রের ওপারে যাত্রা করলেন যতক্ষণ না তিনি একটি ইংরেজ জাহাজ লক্ষ্য করলেন। তার উপর তিনি নিরাপদে বাড়ি ফিরে আসেন। তবে যেমন দেখা গেল, এটি ছিল গুলিভারের সাহসিক কাজ মাত্র।